মৃত মানুষের ক্ষমতা কখনো কখনো জীবিত মানুষকেও ছাড়িয়ে যায়। এমন অনেক ঘটনা পৃথিবীতে আছে যেখানে শত চেষ্টা করেও একটা আন্দোলন বা সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়নি, কিন্তু একটি সাধারণ মানুষের লাশ সেই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে সফল করে ফেলেছে। 2011 সালে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের আরব বসন্তের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বহুদিনের অন্যায়, জুলুম আর স্বৈর শাসনের পতন নিশ্চিতে আরব বিশ্বব্যাপী যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, সেটা শুরু হয়েছিল কিন্তু তিউনিসিয়ার একজন সবজি বিক্রেতার জীবনদানের মধ্য দিয়ে। একটি লাশ পুরো আরবের রাজনীতিকে পাল্টে দিয়েছিল। এরকম বহু ঘটনা পৃথিবী খুঁজলে পাওয়া যায়। বেশি দিন আগের কথা না, বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলন যখন চলছিল, জুলাই মাসের মাঝামাঝিতে তখন একটা ভিডিওতে বলেছিলাম যে যেভাবে আন্দোলন আগাচ্ছে তাতে সরকারি আঘাতে একটা লাশ পড়লে এই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেবে। ঠিক হয়েছিল তাই। আবু সাইদের মৃত্যু সামান্য চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করে আর 17 বছরের হাসিনা আমলের পতন ঘটায়। এরকম আরো ঘটনা বাংলাদেশের ইতিহাসে আছে। চলেন এরকম কয়েকটা ঘটনা আজকে আলোচনা করে, যেখানে অচেনা অজানা কারো বুকের রক্ত কিভাবে বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছিল সেগুলো জেনে নিব। আশা করি ভালো লাগবে। প্রথম ঘটনা 1966 সালের 6 দফা আন্দোলনকে ঘিরে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী আন্দোলন এই 6 দফা আন্দোলন, যেটি পাকিস্তানি শাসকদের ভিত নাড়িয়ে দিয়েছিল। 6 দফা আন্দোলন নিয়ে আমরা যেটুকু জানি সেটুকু অনেকটা এইরকম যে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির জন্য পাকিস্তান সরকারের নিকট 6টি দাবি উত্থাপন করেন। দাবি 6টা এতটাই দুর্দান্ত ছিল যে এই দাবি দেখে পাকিস্তান সরকার ভীতু হয়ে পড়ে এবং শেখ মুজিবকে গ্রেফতার করে নিয়ে যায়। জনগণ এই দাবিগুলোর পক্ষে ব্যাপকভাবে মাঠে নামে এবং বিশাল আন্দোলনের সূচনা হয়। কিন্তু এই ঘটনার মধ্যে সামান্য একটু মিসিং আছে, আর এই মিসিং অংশটুকু আমরা জানার চেষ্টা করব স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর আমার গেছে যে দিন বই থেকে। মূলত 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের 5 ফেব্রুয়ারি এবং দল থেকে এইটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় ফেব্রুয়ারির 20 তারিখে। কিন্তু সাথে সাথেই কিন্তু এই দাবির পক্ষে গণ আন্দোলন শুরু হয়নি। দাবির পক্ষে গণ জোয়ার শুরু হয় জুন মাসের 7 তারিখ থেকে। প্রশ্ন হচ্ছে কিভাবে এইটা গণ আন্দোলনের রূপ নিল? এখানেই কাজ করেছে একজন সাধারণ মানুষের রক্ত। 6 দফা প্রশ্নের রাজনৈতিক কর্মীরা মাঠে থাকলেও তখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষরা মোটামুটি দূরে দূরেই ছিল। নেতারা চেষ্টা করে যাচ্ছিলেন গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য, কিন্তু পেরে উঠছিলেন না। আর এইরকম বিভিন্ন কর্মসূচির মধ্যে 7 জুন 1966 ছিল 6 দফার পক্ষে হরতালের দিন। সেদিন সকাল থেকে শত চেষ্টা করেও ঢাকায় একটা কার্যকর মিছিল বের করা সম্ভব হয়নি। তৎকালীন ছাত্রলীগ নেতারা নিজেই বলেছেন যে যেটুকু হয়েছিল সেটাকে আসলে ঝটিকা মিছিল বলাই বাঞ্ছনীয়। ঢাকার রাজপথ ছিল প্রায় জনশূন্য। আর এমন পরিস্থিতিতে ছাত্রলীগের তৎকালীন নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি এক্সপ্রেস ট্রেনের গতি রোধ করে দেওয়া হবে। আর এই ক্ষেত্রে এই কাজটা করা হবে মূলত তেজগাঁও অঞ্চলের শ্রমিকদের সহায়তায়। এই কর্মসূচি সফল করতে তৎকালীন নেতারা তেজগাঁও অঞ্চলের শ্রমিকদের সংগঠিত করার জন্য কাজ করছিলেন নিয়মিতভাবেই। আর তাদের মধ্যে অন্যতম ছিলেন নূরে আলম সিদ্দিকী। তার বই আমার গেছে যে দিনতে তিনি লিখেছেন, ট্রেন থামানোর খবরটা কোনোভাবে পুলিশের কাছে পৌঁছে যায়, ফলে 10-15 জন পুলিশ পাইলটিং করে স্বতন্ত্র একটি ট্রেনের ইঞ্জিন নিয়ে সেই চট্টগ্রামগামী ট্রেনকে আগলে রেখেছিল আর সামনে ক্রমে এগিয়ে আসছিল। এমন সময় তেজগাঁও রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে তখন তৎকালীন ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী দুজন শ্রমিক ভাইয়ের ঘাড়ে ভর দিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। আর এই দুজনের একজন ছিলেন সিলেটের বিয়ানীবাজারের বড়দেশ গ্রামের ছেলে, বয়স তখন 30 বছরের মতো হবে। পারিবারিক অভাবের কারণে তিনি পড়াশোনা খুব একটা করেননি। জীবিকার খুঁজে ঢাকায় এসে একটি কোমল পানীয় কোম্পানিতে গাড়ি চালকের কাজ করতেন। রাজনীতির সাথে তার বিশেষ কোনো সম্পর্কও ছিল না। সেদিন শুধুমাত্র হরতালে সহকর্মী শ্রমিকদের সাথে রাস্তায় নেমেছিলেন তিনি। তার নাম ফখরুদ্দৌলা মনু মিয়া। তো এই বক্তৃতা চলতে চলতেই হঠাৎ পুলিশ ভর্তি সেই ট্রেন ইঞ্জিনটি কাছাকাছি এসে যায় আর ইঞ্জিন থেকে একজন গুলি ছোড়ে। আর কাকতালীয়ভাবে যেই দুজনের ঘাড়ে ভর দিয়ে নূরে আলম সিদ্দিকী বক্তৃতা করছিলেন তাদের একজনের দেহে গুলিটি লাগে আর সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। তিনি মনু মিয়া। আহত মনু মিয়াকে নিয়ে তেজগাঁওয়ের কাছের একটি চিকিৎসা কেন্দ্রে যাওয়া হয়েছিল। তখনও তিনি জীবিতই ছিলেন, জ্ঞান ছিল। এরপর সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর পুলিশ মনু মিয়ার লাশ ছিনিয়ে নিয়ে যায়। ধস্তাধস্তিতে নূরে আলম সিদ্দিকীর শার্ট ছিঁড়ে যায়, মনু মিয়ার রক্তে তার শরীরও ভিজে যায়। এরপরও মনু মিয়ার রক্তাক্ত গেঞ্জি তিনি হাতছাড়া হতে দেননি। সেই গেঞ্জি একটি লাঠির মাথায় বেঁধে উড়িয়ে মিছিল নিয়ে তিনি এগিয়েও গিয়েছিলেন। তবে আশ্চর্যের কথা হচ্ছে একজন সাধারণ শ্রমিক মনু মিয়ার মৃত্যুর পর
সারা তেজগাঁও এলাকায় অদ্ভুত একটা দৃশ্যের দেখা মেলে। পথের পাশের দোকানগুলো ঝটপট ঝাঁপ বন্ধ করে দেয় মিছিলে অংশ নেওয়ার জন্য। যেই মানুষরা সকাল থেকে দূরে দূরে ছিল তারা হঠাৎ রাস্তায় নেমে আসে। যে আন্দোলন সকাল থেকে অনেকটা থমকে ছিল, মনু মিয়ার মৃত্যুর পর সেইটা গণজোয়ারে পরিণত হয়। এরপর ৬ দফা আন্দোলনের জনজোয়ারের কথা ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী। ধীরে ধীরে সেটা স্বাধীনতার ভিত্তি পাকা করতে শুরু করে। যে জনসম্পৃক্ততার কথা নেতারা ভাবছিলেন সেটা তারা পেয়ে যান মনু মিয়ার রক্তের বিনিময়ে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ৬ দফা আন্দোলনকে আমরা ঠিকই মনে রেখেছি, নানান ঘটনা প্রবাহকেও আমরা মনে রেখেছি, কিন্তু শুধু মনে রাখিনি মনু মিয়াকে। আড়াল থেকে এসে একটা আন্দোলনের গতি সঞ্চার করে তিনি এখনো আড়ালেই রয়ে গেছেন। তার স্মৃতি স্মরণে বারবার অনেক কিছু করার চেষ্টা করা হলেও সেটা আসলে তার অবদান বিবেচনায় খুবই সামান্য। এর পরের ঘটনা এমন একজন মানুষকে নিয়ে যাকে একেবারে অরাজনৈতিক বলা যায় না। রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ছিল ব্যাপক পরিমাণে, কিন্তু জীবিত এই নেতা যতটা না ভূমিকা রেখেছিলেন তার চেয়ে মৃত এই নেতা আরো বেশি শক্তিশালী ভূমিকা রেখেছিলেন। হুমায়ুন আহমেদ তার উপন্যাস মাতাল হাওয়ায় এই মানুষটিকে নিয়ে লিখে গেছেন যে কোনো মৃত মানুষ মহান আন্দোলন চালিয়ে নিতে পারেন না, একজন পেরেছিলেন আমানুল্লাহ মুহাম্মদ আসাদুজ্জামান। তার রক্তমাখা শার্ট ছিল ৬৯-এর গণ আন্দোলনের চালিকা শক্তি। হ্যাঁ, আমি শহীদ আসাদের কথাই বলছি। ১৯৬৯ সাল পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন তখনও চলছিল। ৬ দফার সাথে যুক্ত হয়েছিল ছাত্রদের ১১ দফা। শেখ মুজিব তখনও কারাগারে, তার বিরুদ্ধেও চলছিল আগরতলা ষড়যন্ত্র মামলা। যদিও আন্দোলন চলছিল কিন্তু সেই বাঁধ ভাঙা জনস্রোত তখনও আসেনি। ঢাকায় চলছিল ১৪৪ ধারা। এমন সময় ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বটতলায় একটি সংক্ষিপ্ত সভা শেষ করে ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে বের হয়। সেই মিছিলের সামনের সারিতে ছিলেন আমানুল্লাহ মুহাম্মদ আসাদুজ্জামান, বয়স ২৭ বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা হল শাখার সভাপতি ছিলেন তিনি। মিছিলটি যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছায় তখন পুলিশ মিছিলে বাধা দেয় এবং এক পর্যায়ে মিছিলে পুলিশ হামলা চালায়। হামলা যখন মিছিল ছত্রভঙ্গ হওয়ার মুখে, তখন আসাদ সেই ছত্রভঙ্গ মিছিল আবারও সংগঠিত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। আর সেই সময়ই পুলিশের একজন সদস্য রিভলভার তুলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে আসাদের বুকে। মাটিতে পড়ে যায় আসাদ। সহযোদ্ধারা আসাদকে ধরে মেডিকেলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জরুরি বিভাগে নিয়ে যাওয়ার আগেই আসাদের মৃত্যু হয়। আর এরপর যা হয়েছিল সেটাই ইতিহাস। আসাদের মৃত্যু ৬৯-এর গণ অভ্যুত্থানকে একদম পিকে তুলে দেয়। আসাদের রক্তমাখা লাল শার্ট নিয়ে মিছিল বের হয়। সেই শার্ট হয়ে ওঠে মুক্তির নিশানা। আলোকচিত্রী রশিদ তালুকদার তার ক্যামেরায় সেই রক্তমাখা শার্ট নিয়ে মিছিলের ছবি তুলেছিলেন, যেটা পরে ইতিহাসের দলিল হয়ে যায়। আসাদের মৃত্যুর পর ঢাকার আইয়ুব গেটের নাম হয়ে যায় আসাদ গেট, আইয়ুব পার্ক হয়ে যায় আসাদ পার্ক। মৃত্যুর ৩ দিন পর মানে ২৪ জানুয়ারি ঢাকার রাস্তায় নামে বাঁধ ভাঙা মানুষের ঢল। কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস সেদিনের বর্ণনায় লিখেছেন, কালো কালো হাজার হাজার মাথা এগিয়ে আসছে অখণ্ড স্রোতধারার মতো। ঢাকায় কি এত লোক বাস করে? আর সেই গণ অভ্যুত্থানেই আগরতলা মামলা তুলে নিতে বাধ্য হয় পাকিস্তান, পতন হয় আইয়ুব খানের প্রায় ১২ বছরের স্বৈর শাসনেরও। এরপরের ঘটনা স্বাধীন বাংলাদেশের। ১৯৮২ সাল থেকেই হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগ এবং বিএনপির দুটো প্রধান দলই এরশাদ সরকারের পতন চাইছিল এবং একসাথে আন্দোলনও করছিল। কিন্তু আন্দোলন তখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে এরশাদ সত্যিকার অর্থে কোণঠাসা হয়ে পড়বেন। তাকে কোণঠাসা করে ফেলতে জ্বালানি হিসেবে কাজ করে আরেকজন মানুষের রক্ত, শহীদ নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর প্রধান দুই দলই ঢাকা অবরোধের কর্মসূচি দেয় এবং কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের 0 পয়েন্টের দিকে একটি মিছিল এগিয়ে আসছিল। সেই মিছিলেই অংশ নিয়েছিল একজন তরুণ যার বয়স ছিল মাত্র ২৪ বছর, নাম নূর হোসেন। সেদিন মিছিলে যাওয়ার আগে নূর হোসেন একটি এমন কাজ করেন যেটি আগে কেউ করেনি। তার বুকে সাদা রঙে লেখা হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, আর পিঠে লেখা হয়েছিল গণতন্ত্র মুক্তি পাক। মানে তার শরীরটাই হয়ে উঠেছিল একটি জীবন্ত প্ল্যাকার্ড। যাই হোক, মিছিলটি ক্রমেই গুলিস্তান 0 পয়েন্টের দিকে আসছিল, আর 0 পয়েন্টের কাছে আসতেই পুলিশ সেই মিছিলে গুলি করে। এই গুলি গিয়ে আঘাত করে নূর হোসেনকে, আর নূর হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। নূর হোসেনের সাথে সেদিন আরো 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান, কিন্তু ইতিহাস মনে রেখেছে নূর হোসেনকে, কারণ তার শরীরের সেই লেখা। তার বুকে এবং পিঠে স্লোগান লিখে এভাবে মৃত্যুবরণ করাটা সারা দেশের মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। সেদিন
সেদিনের পর থেকে এরশাদ বিরোধী আন্দোলন আর কখনোই স্থিমিত হয়নি। শেষমেশ 3 বছর পর 1990 সালে গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হয়েছিল। তো এরকমভাবে আন্দোলনকে জাগিয়ে তুলতে সর্বশেষ জীবনদানকারী কয়েকজন হচ্ছেন 2024-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মুগ্ধ বা ওয়াসিমরা। বিশেষ করে পরিচয়হীন আবু সাইদ এবং মুগ্ধের মৃত্যু যেভাবে সারা দেশে আলোড়ন তৈরি করেছিল তা কিন্তু পুরো জুলাই আন্দোলনের গতিপথকেই পাল্টে দেয়। 2024 সালের জুলাই মাস সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন চলছিল। শুরুতে মনে হয়েছিল এটি একটি সাধারণ দাবি দেওয়ার আন্দোলন, যেটা আলোচনার মাধ্যমে হয়তোবা মিটে যাবে, কিন্তু সরকার আলোচনায় না বসে দমন পীড়নের পথ বেছে নেয়, আর সেই সিদ্ধান্তই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যায়। জুলাই মাসের মাঝামাঝি সময় সারা দেশের বিভিন্ন শহরে বিচ্ছিন্নভাবে এই আন্দোলন চলছিল। পুলিশ এবং সরকারি বাহিনীর দমন পীড়নও চলছিল, কিন্তু তখনও বোঝা যাচ্ছিল না যে এই আন্দোলন আসলে কোন পর্যায়ে যাবে। তবে জুলাই মাসের 16 তারিখ একটা মারাত্মক ঘটনা ঘটে। সেদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পুলিশের আঘাতের প্রতিবাদে দুহাত প্রসারিত করে বুক পেতে এগিয়ে যান একজন শিক্ষার্থী। ছেলেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিল, নাম আবু সাইদ। পুলিশ আবু সাইদের বুকের দিকে তাক করেই গুলি ছোড়ে। আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়েন। এই পুরো দৃশ্য একাধিক ক্যামেরায় ধরা পড়ে এবং একটি নিরস্ত্র মানুষ 2 হাত ছড়িয়ে বুক পেতে দিয়েছেন আর পুলিশ তাকে সরাসরি গুলি করেছে। এই ভিডিও সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই একটি মৃত্যুর ঘটনায় সারা দেশের বিচ্ছিন্ন আন্দোলনকে একটি সুতোয় গেঁথে ফেলে। অধিকার আদায়ের আন্দোলন হয়ে ওঠে সরকার পতনের আন্দোলন। প্রবল বেগে সারা দেশের মানুষ এই আন্দোলনে তখন নিজেদেরকে সম্পৃক্ত করতে থাকে। এই জোয়ারে আরো পানি ঢেলে দেয় মুগ্ধের মর্মান্তিক মৃত্যু। আবু সাইদের মৃত্যুর 2 দিন পর মানে 18 জুলাই সারা দেশে তখন প্রবল আন্দোলন চলছে। এ সময় ঢাকার উত্তরায় আন্দোলন করছিলেন মীর মুগ্ধ। তিনি আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করছিলেন, ডেকে ডেকে বলছিলেন, পানি লাগবে পানি। এমন সময় পানির বোতলের কার্টুন হাতে থাকা অবস্থাতেই একটি গুলি এসে মুগ্ধের মাথা ভেদ করে বেরিয়ে যায়, আর সাথে সাথেই তার মৃত্যু হয়। মুগ্ধের মৃত্যুর পর তার পানি বিতরণের ভিডিও দেশব্যাপী এমন আলোড়ন তৈরি করে যা আন্দোলনকে একটা নতুন মাত্রা এনে দেয় এবং পূর্ণ উদ্যমে সেই আন্দোলন সরকার পতনের দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে যায়। মানে যেই আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে, সেটা আবু সাইদ এবং মুগ্ধদের মৃত্যুর পর সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 5ই আগস্ট হাসিনা সরকারের পতনও হয়েছিল। দেখেন, মনু মিয়া, আসাদ, নূর হোসেন, আবু সাইদ কিংবা মীর মুগ্ধ এই 5 জনের কেউই কিন্তু আগে থেকে বিখ্যাত ছিলেন না। মনু মিয়া ছিলেন একজন গাড়ি চালক শ্রমিক, আসাদ ছিলেন একজন ছাত্রনেতা, নূর হোসেন ছিলেন একজন সাধারণ রাজনৈতিক কর্মী, আবু সাইদ এবং মুগ্ধ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যুগ আলাদা, মানুষ আলাদা, পরিস্থিতি আলাদা, কিন্তু একটি জিনিস এক ছিল, প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের অস্ত্রের সামনে একজন মানুষ মাথা নোয়ায়নি। আর সেই না নোয়ানোর দৃশ্য মৃত্যু যে বুঝতে পারেনি, সেটাই হয়ে উঠেছিল লক্ষ মানুষের প্রেরণা। ইতিহাস বলে, রাষ্ট্র যখন মানুষকে ভয় দেখাতে গুলি করে, কখনো কখনো সেই গুলি উল্টো কাজ করে, ভয় তৈরি না করে বরং সাহস তৈরি করে দেয়। কিন্তু গুলির সামনে সাহস নিয়ে দাঁড়িয়ে যাওয়া এই অখ্যাত মানুষদের ইতিহাস খুব একটা মনে রাখে না, এটাই চরম বাস্তবতা।